বডিগার্ড হয়ে আমাকে বিয়ে করছিস কেন? তোকে কি আমি একবারও বলেছিলাম আমাকে বিয়ে করতে? তুই বডিগার্ডের মতো ছিলি, বডিগার্ড থাকবি। ম্যাডাম, আমি তো আপনাকে বিয়ে করতে চাই নাই। আপনার পরিবার তো আমার সাথে আপনাকে জোর করে বিয়ে দিয়ে দিছে। আমি কি কখনো আপনাকে বলেছিলাম যে আমি আপনাকে বিয়ে করব? তারা বললেই কেন তোর আমাকে বিয়ে করতে হবে? তুই কি তাদেরকে বারণ করতে পারলি না যে তুই আমাকে বিয়ে করতে পারবি না? আমি তো অনেকবার বলেছিলাম আপনার আব্বুকে। আপনার আব্বু তো আপনাকে আমার সাথে বিয়ে দিয়েছে। আর আপনিও তো পারতেন কাজীকে বারণ করতে। তাহলে তো কাজী জোর করে আপনার এবং আমার বিয়ে দিতে পারতো না। হুম, তুই একটা বলেছিস আর আমি তোর কথা মতো নাচবো, তাই না? এখন আমাকে বিয়ে করেছিস, আমিও দেখতে চাই তুই কি করতে পারিস আমার জন্য। তবে একটা কথা মাথায় ঢুকিয়ে রাখ, আমি তোর বউ হতে পারি, কিন্তু তোর শরীর স্পর্শ করার কোনো অধিকার দেই নাই আমি। আপনার শরীর আমি স্পর্শ করব না, এটা নিয়ে চিন্তা করবেন না। বাসরাতে ঝগড়া করতেছে দুইজন। এইদিকে সাগর ঝগড়া করে চলে আসলো ব্যালকনিতে। চেয়ারে বসে বসে চিন্তা করতে লাগলো। আমি তো দেখতে অনেক খারাপ, এটার জন্য সে আমার সাথে এমন করেছে। যাই হোক, আল্লাহ তো সব কিছু দেখেছে। এইসব চিন্তা করতে করতে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালে ফজরের আজানের শব্দে ঘুম ভাঙলো সাগরের। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে চলে আসলো বাসায়। এসে দেখে সাদিয়া ঘুম থেকে উঠে গেছে। সাগরকে দেখে সাদিয়া রেগে গিয়ে বলতে লাগলো, কিরে, তুই এখানে কি করিস? তোকে কি একবারও বলেছি আমার রুমে আসার জন্য? তুই আমার রুমে এসেছিস কেন? এটা আপনার বাড়ি না, এটা আমাদের বাড়ি এবং আমার রুম। আর আপনি এই বাড়িতে এসেছেন, একটু সবার সাথে ভালো ব্যবহার করবেন। আমার সাথে খারাপ ব্যবহার করলেও চলবে। তোর সাথে? তাও আবার আমি ভালো ব্যবহার করব? কখনোই না। তুই তোর মতো থাক, আমাকে আমার মতো চলতে দে। এই বলে সাদিয়া চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে বসে আছে। এইদিকে সাগর নিচে আসতেই তার আম্মু বলতে লাগলো, কি রে সাগর, বৌমা কোথায়? বৌমাকে নিয়ে আসলি না কেন? আম্মু, সে ফ্রেশ হয়ে আসবে, আমাকে চা দাও, আমি চা খেয়ে কাজে যাব। এই নে চা। আর আজকে কোনো কাজে যাওয়ার দরকার নেই। আমি তোর শ্বশুরকে ফোন দিয়ে বলে দিতেছি আজকে যাতে কাজে যাইতে না বলে। আরে না আম্মু, ওনাকে ফোন দিয়ে বলার দরকার নেই। আমার যেটা কাজ আমি সেটাই করব। তাই বলে কালকে বিয়ে করি আবার আজকেই কাজে যাইতে হবে তোর? হ্যাঁ আম্মু, আজকেই কাজে যাইতে হবে আমার। সাগর তার মায়ের সাথে কথা বলতেছে। এমন সময় সাদিয়া আসলো। সাদিয়াকে দেখে সাগরের আম্মু সাদিয়ার হাতে চা দিয়ে বলতে লাগলো, এই নাও মা, চা খাও, আমি নিজের হাতে বানিয়েছি। আমার জন্য কষ্ট করতে গেলেন কেন? আমি নিজেই বানিয়ে খাইতে পারতাম, অযথা আমার জন্য কষ্ট করতে গেলেন। আরে কষ্ট কিসের? আর তুমি এই বাড়িতে নতুন বউ, তোমাকে কিভাবে আমি কাজ করতে দেই? কাজ করতে না দিলেও তো কাজ করতেই হবে, আজ হোক বা কাল। আমি যতদিন আছি তোমার কাজ করতে হবে না, আমি সব কিছু নিজেই করে দিব। আজকে কি কলেজে যাবে না নাকি? আম্মু, এখন রেগুলার যাইতে হবে, কারণ সামনে আমাদের পরীক্ষা। এটার জন্য স্যার বলেছে যে ক্লাস মিস দেওয়া যাবে না। ও আচ্ছা, ঠিক আছে সাগর, তুই বৌমাকে কলেজে দিয়ে আসিস, আবার আসার সময় নিয়ে আসিস। ঠিক আছে আম্মু। সাগর খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। এইদিকে সাদিয়ার রুমে এসে কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো নিচে। সবার কাছ থেকে বিদায় নিয়ে সাগর সাদিয়াকে নিয়ে চলে আসলো কলেজে। সাদিয়া সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই শোন, তোকে বলতেছি, আগে যেই রকম থাকতি সেই রকম থাকবি। আমি যার সাথে ইচ্ছা তার সাথে চলবো, তুই বাধা দিতে পারবি না। ঠিক আছে, তবে ছেলেদের সাথে অশ্লীলভাবে চলাচল করবেন না। কারণ এখন আপনি আমাকে অধিকার না দিলেও আপনি আমার বউ, আপনাকে এইটুকু বলার অধিকার আছে আমার। আমি কিভাবে চলাচল করব এটা তোর দেখার দরকার নেই। তুই তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে। আপনি আপনার মতো চলতে পারবেন, আপনাকে তো কিছুই বলবো না। জাস্ট একটাই বলে রাখলাম, বাকিটা আপনার ইচ্ছা। আপনি যেইভাবে ইচ্ছা চলেন, আমি কখনোই আপনাকে কিছু বলবো না।
এই সব কথাবার্তা বলতেছে সাগর। বেশ কিছুক্ষণ যাওয়ার পর সাগর চলে আসলো তার শ্বশুরের বাড়িতে। সাগরকে দেখে সাদিয়ার আব্বু বলতে লাগলো, সাগর কেমন আছো? সাদিয়া কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদিয়াও ভালো আছে। আচ্ছা স্যার, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? আমি জানি তুমি কি বলবে। আসলে সাগর, তাকে যদি তোমার সাথে বিয়ে না দিতাম তাহলে সে কখনোই শোধরাইতো না। সে আগের মতোই চলাচল করবে। তোমার কাছে থাকলে অন্তত একটু ভালো থাকবে। আপনি এটা একদম ভুল বলেছেন। যেই মেয়ে বাসর রাতে স্বামীর গায়ে হাত তুলে বাজে বাজে কথা বলতে পারে, সেই মেয়ে কখনোই আমার কাছে সুখী হবে না, এটা মনে রাখেন। নিজে থেকে যে ভালো না হবে সে কখনোই সুখী হবে না। আপনি আমার সাথে তাকে বিয়ে দিয়ে অনেক বড় ভুল কাজ করেছেন। আপনি তাকে তার পরিচিত কারোর সাথে বিয়ে দিলে ভালো হতো। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলের কাছে বিয়ে দিয়ে অনেক বড় ভুল কাজ করেছেন। আমার জীবন নষ্ট করেছেন তো করেছেন, সাথে আপনার মেয়ের জীবনও নষ্ট করেছেন। আচ্ছা যাই হোক, আপনি অফিসের জন্য রেডি হয়ে আসেন, আমি গাড়িতে বসতেছি। এই বলে সাগর চলে গেল গাড়িতে। এইদিকে সাদিয়ার আম্মু বলতে লাগলো, সাগর তো ঠিক বলেছে, তোমার মেয়েকে আমরা ভালো করতে পারি নাই, সে কিভাবে ভালো করবে? যেখানে বাস্তবতা তোমার মেয়ে মানে না, তুমি সেখানে এই ছেলেটার জীবন শেষ করে দিয়েছো। এই বলে সাদিয়ার আম্মু চলে গেল তার রুমে। এইদিকে সাদিয়ার আব্বু অফিসের জন্য রেডি হয়ে চলে আসলো গাড়িতে। সাদিয়ার আব্বুকে অফিসে নামিয়ে দিয়ে সাগর চলে আসলো কলেজের সামনে। এসে দেখে সাদিয়া তার বন্ধু বান্ধব নিয়ে দাঁড়িয়ে আছে। সাগরকে দেখে সাদিয়া চলে আসলো তার বন্ধু বান্ধব নিয়ে গাড়ির কাছে, আর বলতে লাগলো, সাগর, আমাদেরকে একটা সুন্দর পার্কে পৌঁছে দিয়ে আসো। রাফি, তুই আমার সাথে বস, আর বাকি সবাই মিল করে বসে যা গাড়িতে। সাদিয়ার পাশে রাফি বসে পড়ল। এইদিকে সাগর লুকিং গ্লাসে তাকিয়ে আছে। সাদিয়ার হাত রাফির হাতের উপর। সাগর ছাড়া এই বিষয়টা আরেকজন খেয়াল করেছে, সেটা হচ্ছে মাফি। মাফি হচ্ছে সাদিয়ার বান্ধবী। এদিকে সাগর কোনো কিছু না বলে সবাইকে নিয়ে যেতে লাগলো। সাদিয়া যতক্ষণ গাড়িতে বসেছিল ততক্ষণ রাফির হাত ধরেছিল। পুরো রাস্তা সাগর এই বিষয়টা খেয়াল করে গেছে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো একটা সুন্দর পার্কে। সবাই গাড়ি থেকে নেমে যেতেই মাফি সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমরা সবাই পার্কের ভেতরে যাও, আমি তোমাদের জন্য বাদাম নিয়ে আসছি। সবাই চলে গেল। এইদিকে মাফি সাগরের কাছে এসে বলতে লাগলো, ভাইয়া, আপনি সাদিয়াকে বিয়ে করে অনেক বড় ভুল কাজ করেছেন। এই ভুল কখনোই শোধরানো যাবে না। সাদিয়া কখনোই পরিবর্তন হবে না। কি করব বলেন? আমি শুধু দেখতে পারি, কিন্তু মুখে বলতে পারি না, কারণ কিছু বলতে গেলে আরও অনেক কথা শুনতে হবে তাদের কাছে। এটা আপনি বেশ ভালো করেই জানেন। জানি। তাই আপনি সাদিয়ার আব্বু আম্মুর সাথে কথা বলে ডিভোর্স পেপার রেডি করে তাকে ডিভোর্স দিয়ে দিন। দেখবেন পরবর্তীতে কেউ তাকে বিয়ে করবে না। আমি এটা কখনোই করব না। বিয়ে করেছি আল্লাহর কাছে বলবো যে তাকে ভালো করে দেওয়ার জন্য। যদি সে ভালো না হয়, পরেরটা পরে দেখা যাবে। এখন তাহলে আমি যাই, ওরা অপেক্ষা করছে আমার জন্য হয়তো। এই বলে মাফি চলে গেল দোকানে। সবার জন্য বাদাম নিয়ে চলে গেল পার্কের ভেতরে। সবাইকে বাদাম দিয়ে মাফি বলতে লাগলো, কি রে সাদিয়া, বাসর তো করলি, কেমন করলি? আমাদের তো একটু বললিও না। তোর বডিগার্ড জামাই তোকে কতক্ষণ টাইম দিয়েছে? আমাদেরকেও একটু বল, আমরাও দেখি কিছু করতে পারি নাকি। সে তো আমাকে ধরতেই পারে নাই, সে আবার আমাকে কখন কি করবে? সে আমাকে ধরতে আসলে তার কি অবস্থা হবে সে নিজেই জানে। এটার জন্য সে কিছু করে নাই, আমি করতে দিবও না। কয়েকদিন যাক, এরপরে তাকে ডিভোর্স দিয়ে রাফিকে বিয়ে করে ফেলবো। রাফি আমাকে বিয়ে করবে না বেবি। হ্যাঁ বেবি, অবশ্যই বিয়ে করব তোমাকে। তোমাকে বিয়ে না করলে তো কাকে করব? সবাই মিলে কথা বলতেছে। এইদিকে সাগর চুপচাপ বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু আরিয়ান কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে আরিয়ান বলতে লাগলো, কি রে সাগর,
কোথায় গেছিস তুই? শালা, বিয়ে করে আমাদেরকে ভুলে গেলি? তাড়াতাড়ি বট গাছের নিচে আয়, আমরা সকল বন্ধুরা বসে আছি। না রে বন্ধু, বিয়ে করে তোদেরকে ভুলবো কেন? তোদেরকে কখনোই ভুলতে পারবো না। আর আমি এখন যেতে পারবো না রে। আমি এখন কাজে আছি, সন্ধ্যায় আসবো। ঠিক আছে, সন্ধ্যায় নদীর পাড়ে চলে আসিস, মুড়ি পার্টি দিব আজকে। তুই কিন্তু একটু বেশি টাকা দিবি, এই বলে দিলাম। বড়লোক মেয়ে বিয়ে করেছিস, বেশি টাকা দিতে হবে তোর। আচ্ছা, যা দিবনে, এখন ফোন রাখলাম। এই বলে সাগর কলটা কেটে দিয়ে বসে রইল। প্রায় 2 ঘন্টা পর সবাই চলে আসলো। সাগর সবাইকে সবার বাড়িতে নামিয়ে দিয়ে চলে আসলো বাসায়। এমন সময় সাদিয়া বলতে লাগলো, কিরে, এখানে নিয়ে এসেছিস কেন আমাকে? তাহলে কোথায় নিয়ে যাব? আমাদের বাড়িতে নিয়ে চল। রাতের বেলা এই বাড়িতে নিয়ে আসবি আমাকে। সারাদিন আমি ওই বাড়িতে থাকবো আর রাতের বেলা এখানে থাকবো। ঠিক আছে, আপনি ওয়েট করেন, আমি একটু বাড়ির ভিতর থেকে আসতেছি। এই বলে সাগর গাড়ি থেকে নেমে চলে বাড়ির ভেতরে। বেশ কিছুক্ষণ পর বাহিরে এসে সাদিয়াকে তাদের বাড়িতে দিয়ে চলে আসলো অফিসে। সাদিয়া সোফায় বসে আছে। এমন সময় তার আম্মু এসে বলতে লাগলো, কি রে সাদিয়া, তোকে বিয়ে দিয়েছি, তুই তোর শ্বশুর বাড়িতে থাকবি, তুই এখানে কি করিস? এখানে আসার অধিকার দিয়েছে কে? এটা আমাদের বাড়ি, আর আমাদের বাড়িতে আসার অধিকার আবার কে দিবে? এমনিতেই চলে এসেছি। আর আম্মু, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। বল, কি বলবি? আমি সাগরকে ডিভোর্স দিতে চাই। আমি তার সাথে ঘর সংসার করতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। তোর মুখে কি এই কথা বলতে বাধলো না? তুই কিভাবে পারলি এই কথাটা বলতে? আমার মুখে এই কথা বাঁধবে কেন? আমি তোমাকে সরাসরি বলেছি, তোমাকে তো আর আড়ালে নিয়ে বলি নাই। তুমি সব কিছু রেডি করো, আমি সাগরকে ডিভোর্স দিব। গতকালকে বিয়ে করেছিস, এখন ডিভোর্স দেওয়া যাবে না। ডিভোর্স দিতে হবে, মিনিমাম 6 মাসের টাইম লাগবে। 6 মাস তোকে সাগরের সাথে থাকতে হবে। আর সাগর কোন দিক দিয়ে খারাপ যে তুই তাকে ডিভোর্স দেওয়ার কথা বললি? আমার ইচ্ছে হয়েছে, আমি তাকে ডিভোর্স দিব। তাতে কার কি আসে যায়? আমি তো এটা বুঝতেছি না, তোমরা কেন আমাকে বাধা দিতেছো? আমরা বাধা দিতেছি না, তুই 6 মাস থাক, 6 মাস পর সিদ্ধান্ত নিবি ডিভোর্স দিবি নাকি দিবি না। এইসব বলতেছে সাদিয়ার আম্মু আর সাদিয়া বসে বসে টিভি দেখতেছে। অন্যদিকে সাগর অফিসের ভেতরে ঢুকে ঘোরাঘুরি করতেছে। এমন সময় ম্যানেজার এসে বলতে লাগলো, কি ব্যাপার স্যার, আপনি ঘোরাঘুরি করতেছেন কেন? আপনি বসের কেবিনে গিয়ে বসেন। আপনি বসের মেয়ের জামাই, আপনার প্রশংসা তো করতেই হবে। আপনি খুবই ভালো একজন মানুষ, আপনাকে গত 5 বছর ধরে দেখতেছি, কখনো আপনার খারাপ আচরণ দেখি নাই। আমি মানুষ, খারাপ হলে তো খারাপ আচরণ দেখবেন, খারাপ না তাই তো খারাপ আচরণ দেখেন না। আমিও আপনার মতো একটা ছেলে খুঁজতেছি, যদি পাইতাম তাহলে আমার বড় মেয়েরকে বিয়ে দিয়ে দিতাম। খুঁজতে থাকেন, ইনশাল্লাহ একদিন পেয়ে যাবেন, দেখেন। দোয়া করো যাতে আমার মেয়ের জন্য তোমার মতো একটা ভালো জামাই পেতে পারি। এই বলে ম্যানেজার চলে গেল ওইখান থেকে। এইদিকে সাগর কিছুক্ষণ পরে চলে আসলো বাহিরে, গাড়িতে বসে আছে। এমন সময় সাদিয়ার আব্বু আসলো। সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, রহমান গ্রুপ অফ কোম্পানিতে যেতে হবে। ওইখানে কিছু কাজ আছে, ওই কাজগুলো শেষ করতে হবে। তোমাকে কাজগুলো বুঝিয়ে দিলে করতে পারবে তো? হ্যাঁ স্যার, অবশ্যই করতে পারবো। আমাকে একটু ভালো করে বুঝিয়ে দেন, তাহলে আমি রহমান গ্রুপ অফ কোম্পানিকে খুব ভালোভাবে কাজটা বুঝিয়ে দিয়ে আসবো। সাদিয়ার আব্বু কাজটা বুঝিয়ে দিতে সাগর চলে আসলো রহমান গ্রুপ অফ কোম্পানিতে। ম্যানেজারের সাথে কথা বলে পুরো কাজটা বুঝিয়ে দিয়ে চলে আসলো আবারও অফিসে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা 7টা। সাগর সাদিয়ার আব্বুকে নিয়ে চলে আসলো তাদের বাড়িতে। নামিয়ে দিয়ে সাদিয়াকে নিয়ে চলে আসলো সাগর তাদের বাসায়। বাড়ির ভেতরে পৌঁছে দিয়ে সাগর চলে আসলো তার বন্ধুদের কাছে। বসে বসে সবার সাথে কথা বলতেছে। এমন সময় রাহিম বলতে লাগলো,
কিরে সাগর, তোদের নতুন জীবন কেমন চলছে? ভাবি আদর করতে দেয় তো? না, এখনো ঠিক ওইভাবে সম্পর্ক হয় নাই, তবে আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। 6 মাস দেখি, 6 মাস পর দেখা যাবে কি পরিস্থিতি হয়। তবে রাফির সাথে তার সম্পর্ক আছে, এটা আমি খুব ভালোভাবেই জানি। সাদিয়ার বান্ধবী সব কিছু আমাকে বলেছে, আমি তাকে বলেছি যে 6 মাস দেখি, এরপরে কি করা যায় ওইটা পরে জানাবো। তোর এই বিয়েটা করা ঠিক হয় নাই। যদি না করতি তাহলে খুব ভালো হতো। চাকরি করছিস, চাকরি করতে থাকতি। বসকে অনেকভাবে বলেছিলাম, কিন্তু উনি জোর করেছিল, তাই আর কি করতে বাধ্য হয়েছিলাম। তবে আমি সকালবেলা তাকে সব কিছু বলে দিয়েছি, উনি কোনো কিছুই বলে নাই। আমি চিন্তা ভাবনা করতেছি যে 6 মাসের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা দেখ। আর যদি পরিস্থিতি খারাপ দেখিস তাহলে আমাদেরকে বলিস, আমরা যে কোনো কিছু একটা ব্যবস্থা করতে পারবো। ব্যবস্থা করার দরকার নেই, তবে আমি চিন্তা ভাবনা করতেছি যে নিজের কাজ নিজে ঠিক করব বা নিজে একটা বিজনেস দিব। আব্বু বলেছে যে 60 লক্ষ টাকা দিবে, ওই টাকাগুলো দিয়ে আশা করি একটা বিজনেস দেওয়া যাবে। আর ব্যাংক থেকে লোন নিলে আশা করি খুব ভালো লোন দিবে। আমার পরিচিত এক আঙ্কেল আছে, ব্যাংকের ম্যানেজার। যদি বেশি প্রয়োজন হয় তাহলে আমাকে বলিস, আমি দেখি কিছু একটা ব্যবস্থা করে দিব। সাগর তার বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে আর রাত 10টায় চলে গেল বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কিরে, ওই সময় বাড়িতে এসে আবার কোথায় চলে গেছিলি বল তো আমাকে। গিয়েছিলাম বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য। আজকে রাত হয়ে গেছে অনেক, তাই ওরা সবাই ওদের বাসায় চলে গেছে। আব্বু বাসায় এসেছে নাকি? হুম, আছে, তোকে খোঁজাখুঁজি করছিল, উপরে আছে, গিয়ে দেখা করে আয়। সাগর চলে গেল তার আব্বুর রুমে। দুইজন বসে আছে, এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, আচ্ছা সাগর, একটা সত্যি কথা বলবি? সাদিয়ার সাথে কি তোর সম্পর্ক ভালো চলতেছে না নাকি? সে কি তোকে মানে না নাকি? আসলে আব্বু, তার সাথে আমার বিয়েটা এক প্রকার জোর করে হয়েছে। সে ছেলেদের সাথে মেলামেশা করে, এটার জন্য তার আব্বু আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। আমি বারণ করেছিলাম, কিন্তু এখন উনি বলতেছে যে 6 মাস দেখার জন্য। 6 মাসের মধ্যে ঠিক না হলে দেখি কি করা যায়। আমার তো মনে হয় না সে ঠিক হবে, কারণ সকালবেলা তোর সাথে যে ব্যবহার করেছে সেটা আমি নিজের চোখে দেখেছি। এখন আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা যাই হোক, এটা পরের ব্যাপার। এখন তুই তো বলেছিলি একটা বিজনেস করবি, আমি দেখি কি করতে পারি। হ্যাঁ, বলেছিলাম তো বিজনেস করব, কিন্তু আগে দেখতে হবে বাজারে কোনটা বেশি চলে, এরপরে ওইটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, দেখ কোনটা ভালো হবে, ওইটাই ট্রাই করিস। আর সাদিয়াকে জোর করার দরকার নেই, সে যেভাবেই চায় সেভাবেই চলুক তোর মতো। হুম, আব্বু, আমিও চিন্তা ভাবনা করেছি এটাই। কালকে তোমাকে জানাবো আমি কি কাজ করব। এই বলে সাগর চলে আসলো তার রুমে। এসে দেখে সাদিয়া রাফির সাথে কথা বলতেছে। এটা দেখে সাগর কিছুই বলল না, চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাহির হতেই দেখতে পেল সাদিয়া কলটা কেটে দিয়েছে। এটা দেখে সাগর বলতে লাগলো, আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আপনি কথা বলতে পারেন, আপনাকে কখনোই বাধা দিব না। আর কাল থেকে আমি আপনাদের চাকরি করব না, আমি নতুন একটা কাজ করব। কেন, আমার বাবা কি আপনাকে কম টাকা বেতন দেয় নাকি যে আপনি চাকরি করবেন না? কম টাকা বেতন হলে বলতে পারেন, আমি আব্বুকে বলে আপনার টাকা আরও বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। আপনাদের মতো বড় লোকের মেয়েদের এই একটা স্বভাব, আপনারা সব সময় টাকা টাকা করেন। আমি নিজে একটা কাজ করব, ওইটার জন্য আপনাদের চাকরি ছেড়ে দিতেছি। আর একটা কথা, নিজেকে একটু হেফাজতে রাখেন, সব বিলিয়ে দিয়ে পরে পথের ফকির হয়ে আমার কাছে আসবেন না, তখন আমি আপনাকে গ্রহণ করব না। এই বলে সাগর খাওয়া দাওয়া করে চলে গেল নিচে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সাগর খাওয়া দাওয়া করে সোজা উপরে এসে তার ফোনটা নিয়ে কাকে যেন কল দিল।
ওই পাশ থেকে কলটা রিসিভ করে বলতে লাগলো, চায়না প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাইলে অনেক টাকা খরচ হতে পারে। এর চাইতে বাংলাদেশি প্রোডাক্ট আছে, ওইগুলো দিয়ে ব্যবসা করতে পারেন। চায়না থেকে প্রোডাক্ট অর্ডার করলে সর্বোচ্চ 40 থেকে 50 দিন সময় লাগবে আসতে। 50% চায়না আর 50% বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে হলে আশা করি ভালো একটা প্রফিট পাওয়া যাবে। ইস্টার ফাস্ট কোরিয়ার সার্ভিস খুবই ভালো। 2 দিনের মধ্যে সকল জায়গায় মাল পৌঁছে যায়। সেই দিনের মাথায় বা 2 দিনের মাথায় ওরা মালগুলো পৌঁছে দেয়। হ্যাঁ, এটাও করা যাবে, তবে এখানেও প্রফিট আছে। এখানে যে প্রফিট থাকবে ওই প্রফিট আপনাদেরকে 50% দিতে হবে স্টার ফাস্ট কুরিয়ার সার্ভিসকে, আর 50% আপনাকে রাখতে হবে। যদি হয় তাহলে আমাকে জানাবেন। আর কি কি প্রোডাক্ট অর্ডার করবেন চায়না থেকে ওইগুলোর স্ক্রিনশট দিয়ে রাখবেন। ঠিক আছে ম্যাডাম, কালকে আমি আপনাদের অফিসে এসে ডাইরেক্ট কথা বলবো এবং আমার আরও অনেক প্রশ্ন আছে। প্রশ্নগুলোর উত্তর দিতে হবে আপনাদেরকে। ওকে, কালকে আমাদের অফিস বন্ধ থাকবে। আগামী রবিবার বিকেল 3টার দিকে আসবেন। আমাদের এমডি স্যার থাকবে। এমডি স্যারের সাথে কথা বলতে পারবেন আপনি সরাসরি। কত টাকা প্রফিট পড়বে এবং কত টাকা যাবে সব নিয়ে কথাবার্তা বললে বিস্তারিত জানতে পারবেন। কথাটা শেষ করে সাগর বিছানায় এসে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নিচে এসে চা খাইতেছে। এমন সময় সাগরের আম্মু সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে সাগর, তোর আব্বু রাতে আমাকে যা যা বলেছে এইসব কিছু কি সত্যি নাকি মিথ্যা? হ্যাঁ সত্যি, তবে এসব কাউকে বলার দরকার নেই। আমাদের মধ্যে থাকবে কথাগুলো। তাহলে তুই তাকে বিয়ে করলি কেন? তারা জোর করেছে? আমাদেরকে একবার বলতে পারতি, তাহলে তো আমরা কোনোভাবে বিয়েটা আটকে দিতে পারতাম। হ্যাঁ আটকে দিতে পারতো আমি জানি, তাই বলে একটা মেয়ের জীবন নষ্ট হতে অন্তত আমি দিব না। তোমরা আমাকে সেই শিক্ষা দাও নাই। আচ্ছা, যাই হোক, এইসব বিষয় আর কাউকে জিজ্ঞেস করব না। সাদিয়া তার মতো চলাচল করুক। তিনজন মিলে কথা বলতেছে। এমন সময় সাদিয়া নিচে আসলো। তিনজনকে একসাথে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, আমাকে রেখে আপনারা তিনজন কি কথা বলতেছেন? পেছন থেকে সাদিয়ার কথায় সবাই পেছনে ফিরে তাকালো। পেছনে ফিরতেই দেখতে পেল সাদিয়া দাঁড়িয়ে আছে। সাদিয়াকে দেখে সবাই মিথ্যা একটা হাসি দিয়ে বলতে লাগলো, সাগর নতুন একটা বিজনেস করবে, এটার জন্য আমাদের কাছ থেকে আইডিয়া নিতেছে। তাই আর কি, আমরা তাকে ছোটখাটো একটা আইডিয়া দিতেছি। ও আচ্ছা, কি বিজনেস করবে আমি কি শুনতে পারি? এখানে শোনার আর জানার কোনো কিছু নেই। যখন শুরু করা হবে তখন অবশ্যই জানতে পারবেন। আর আজকে তো বৃহস্পতিবার, আজকে কলেজ অর্ধেক হবে। আপনি কি আপনাদের বাড়িতে যাবেন নাকি ঘোরাঘুরি করবেন? দেখি ঘুরোঘুরি করব বন্ধু বান্ধবের সাথে। আজকে কোথাও যাবেন নাকি? নতুন কাজের জন্য সকল কিছু ডিটেলস রেডি করতে হবে, এরপরে কাজটা করতে হবে। দেখি এখন বন্ধু বান্ধবের সাথে বের হব, বাজারে কোনটা সবচাইতে বেশি চলে ওইটা দেখব ঘুরে ঘুরে, এরপর বাকি সব কিছু করতে পারবো। সাগর আর কিছু না বলে খাবার না খেয়ে চলে আসলো বাহিরে। এইদিকে সাগরের আম্মু সাদিয়াকে বলতে লাগলো, সাদিয়া, তুমি তো আবার কলেজে যাবে। তুমি এক কাজ করো, খাওয়া দাওয়া করে নাও। খাওয়া দাওয়া করে কলেজে যাও। এখন থেকে তো আর সাগর তোমাকে নিয়ে দিয়ে আসতে পারবে না। এখন থেকে একা একা যেতে হবে তোমার। আম্মু, তবে আমাকে নিয়ে চিন্তা করবেন না। আমি একা একা যেতে পারবো। আমার বন্ধু বান্ধবকে ফোন দিয়ে বললে ওরা এসে আমাকে নিয়ে যাবে। তাহলে তুমি তোমার বন্ধুদেরকে ফোন দিয়ে বলো চলে আসতে, ওদের সাথে তুমি চলে যাও। আম্মু, আমি ফোন দিয়ে বলতেছি। এই বলে সাদিয়া তার রুমে এসে রাফিকে কল দিল। বেশ কিছুক্ষণ পর রাফি সবাইকে নিয়ে চলে আসলো সাগরদের বাড়ির সামনে। সাদিয়া বাহির হতেই সাদিয়ার হাতে হাত রেখে রাফি বলতে লাগলো, কি ব্যাপার, তোমার বডিগার্ড বর কোথায়? সে কি এখন থেকে তোমাকে কলেজে দিয়ে আসবে না? না, সে এখন থেকে ব্যস্ত থাকবে।
এখন থেকে তোমার সাথে আমি আরো অনেক সময় কাটাতে পারবো। জান, এখন থেকে আরো অনেক বেশি সময় কাটাতে পারবো। এই, তোরা কলেজে চলে যা, আমি সাদিয়াকে নিয়ে একটু ঘোরাঘুরি করে আসি। ঠিক আছে, যা। আর সাদিয়া, যা করছিস এটার জন্য তোর অনেক বড় শাস্তি হবে একদিন একদিন, যেই দিন তুই সব কিছু হারিয়ে ফেলবি ওই দিন। আমি কখনো কিছু হারাবো না, সব হারিয়ে যাক, কিন্তু আমি রাফি মাহমুদকে ছাড়বো না। রাফি আমার জান, আমার প্রাণ। রাফির জন্য সব কিছু করতে পারবো আমি। ঠিক আছে, দেখা যাবে সময় কাকে কোথায় নিয়ে দাঁড় করায়। তখন তুই বুঝতে পারবি রাফি তোর কাছে পারফেক্ট নাকি সাগর। আর তুই যদি সাগরকে না চাস তাহলে আমার কাছে দিয়ে দে, আমি সাগরকে আমার পুরোটা দিয়ে সুখে রাখবো। আগে 6 মাস যাক, 6 মাস গেলে এরপর নিয়ে যাস তুই, তখন আমি বাধা দিব না তোকে। ঠিক আছে, তখন তুই কিন্তু দিবি। এখানে সবাই সাক্ষী আছে, 6 মাস মানে 6 মাসের 1 মিনিটও বেশি না। এই বলে সাদিয়া আর রাফি চলে গেল ঘোরাঘুরি করার জন্য। এইদিকে মাফি তার বন্ধুদের নিয়ে কলেজে আসতেছে। এমন সময় তৃষা বলতে লাগলো, মাফি, তুই সাগরকে পাওয়ার জন্য এত পাগল হয়ে যাচ্ছিস কেন? সাদিয়া তো এখনো ছেড়ে দেয় নাই, তবে আশা করি খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে। ছেড়ে দিলে সে তার কপাল খাবে, এই বলে দিলাম। তোরা আমার কথা মিলিয়ে নিস, রাফি তাকে ধোঁকা দেবে। রাফিকে সে কত কিছু দিয়ে দিচ্ছে, খুব শীঘ্রই দেখবি একটা না একটা কিছু হবেই। হ্যাঁ, আমিও এটাই চিন্তা ভাবনা করতেছি, 6 মাসের ভিতরে কোনো না কোনো কিছু একটা হবে। সবাই মিলে এইসব কথাবার্তা বলতে বলতে কলেজের ভেতরে যাইতেছে। অন্যদিকে সাগর চলে আসলো তার বন্ধুদের কাছে। রাহিম সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বিজনেস তো দেখলি কতগুলো, এখন এগুলোর মধ্যে হচ্ছে বেশি অনলাইনে কেনাকাটা হয় মেয়েদের জিনিস। তুই চাইলে চায়না থেকে মেয়েদের জিনিস অর্ডার করে বিক্রি করতে পারিস। এর সাথে বাংলাদেশি কিছু জিনিস বিক্রি করলেও তো প্রচুর পরিমাণে লাভ হবে। না, আমি এসব কোনো কিছুই করব না। তবে আমি একটা ইউনিক আইডিয়া খুঁজতেছি, যেগুলো দেখলে ছেলে এবং মেয়ে সাথে বাচ্চারাও কেনার জন্য পাগল হয়ে যাবে। এমন কি জিনিস হতে পারে, একটু বের করতে পারবি? এখন আমাদের জানা মতে তো কোনো জিনিস নেই, তবে সোশ্যাল মিডিয়া দেখতে পারিস। তবে আমি তোকে যে বুদ্ধিটা দিয়েছি এই বুদ্ধিটা নিয়ে কাজ করতে থাক, আশা করি কিছু করতে পারবি। এখন এত টাকা প্রফিট হবে না, যতটুকু ব্যয় করবি তার দ্বিগুণ ইনকাম হবে। সর্বোচ্চ 6 মাস এটা দিয়ে ইনকাম করা যাবে। আর বাকি 6 মাস কি করব? আমি চাচ্ছি যে পুরো বছর ওই জিনিসটা সবার মধ্যে থাকুক। পরে যদি দেখা যায় এই জিনিসের সাথে অন্য জিনিস বিক্রি করা যাবে, তাহলে অন্য জিনিস বিক্রি করা শুরু করব। তোর মাথায় যে বুদ্ধি, দেখতে পারিস কি হয়। তবে আশা করি আমি যেটা দিয়েছি সেটাই তোর করতে হবে। তুই যেটা বলতেছিস এটা পাবি না কোথাও। আর স্পন্সরশিপ যদি নিতে চাস তাহলে ভালো একজনের কাছে নিবি, দেখবি যে খুব ভালো হবে। সবাই মিলে গল্প করতে করতে এবং আলোচনা করতে করতে বিকেল হয়ে গেল। সাগর চলে গেল বাসায়। অন্যদিকে সাদিয়া রাফির সাথে ঘোরাঘুরি করতেছে রিক্সা দিয়ে। এমন সময় রাফি সাদিয়ার বুকে হাত দিতে যাবে, এটা দেখে সাদিয়া বলতে লাগলো, রাফি, এটা এখন একদম ঠিক না। বিয়ে করো আগে, এরপর যা ইচ্ছা তাই করবে। বিয়ের আগে একমাত্র হাত ছাড়া অন্য কিছু দিব না ধরতে। বেবি, এমন করো কেন? আমি তো বলেছি তোমাকে বিয়ে করব। সাগরকে ডিভোর্স দিয়ে দাও, তারপর তোমাকে বিয়ে করব। সাগরকে তো ডিভোর্স দিবই, তার আগেই আমরা দুজন বিয়ে করে ফেলি, চলো। সাদিয়া আর রাফি এইসব কথা বলতেছে। অন্যদিকে সাগর বাড়িতে এসে ফ্রেশ হয়ে শুয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সাদিয়ার আব্বু কল দিয়েছে। কলটা রিসিভ করে বলতে লাগলো, কি ব্যাপার সাগর, আজকে তুমি অফিসে আসো নাই কেন? অফিসে আসবে না আমাকে তো একবার ফোন দিয়ে জানাবে। আমি তো সকালবেলা জানিয়ে দিয়েছিলাম সাদিয়াকে। ভাবছিলাম তো সে আপনাদের বাসায় যাবে, কিন্তু আপনাদের বাসায় যাই নাই কেন এটা আমি বলতে পারতেছি না। এটা না হয় বুঝলাম, কিন্তু তুমি হুট করে চাকরি ছেড়ে দিয়েছো, কি করবে? নতুন কোনো বিজনেস করার প্ল্যান আছে নাকি? হ্যাঁ, এরকম একটা চিন্তা ভাবনা করতেছি, তবে সামনে দেখি কি করা যায়। সামনে দেখে শুনে এরপরে করতে হবে।
তবে আশা করি আপনার কাছ থেকে কোনো হেল্প নিব না কখনো। কেন? আমি তোমার অফিসের বস, আমি কি তোমাকে হেল্প করতে পারবো না নাকি? তুমি এইরকমভাবে বলতেছো? মানলাম আমি তোমার সাথে জোর করে বিয়ে দিয়েছি সাদিয়ার, অন্য ছেলের সাথে ঘোরাঘুরি করে, এটাও জানি। আমি তো তোমাকে টাকা দিব তোমার বস হিসেবে, আর তুমি কি না কি ভাবতেছো? না, আমি ওসব কোনো কিছুই ভাবি নাই। আমি চিন্তা ভাবনা করছি যে অল্প কিছু পুঁজিতে কাজটা করব। তবে চায়না থেকে মাল আনতে হলে অনেক ঝামেলা হবে। এই ঝামেলাগুলো কিভাবে কি করব বুঝতে পারতেছি না। কী কী মাল আনবে আমাকে লিস্ট করে দাও, আমি লিস্ট পাঠিয়ে দিই। ওইখানে আমাদের ম্যানেজার আছে, কিছু প্রজেক্টের বিষয়ে কাজ করতেছে ওইখানে, এবং আমাদের নতুন অফিসের জন্য নতুন মেশিন আনা হবে, ওইগুলো নিয়ে একসাথে আসবে। না থাক, আমি টাকা দিয়ে নিয়ে আসবো। আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। আর একটা কথা, সাদিয়া মনে হয় আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারে। আপনারা কি বলেন? আমি ডিভোর্স পেপারে সাইন করে দিব নাকি করব না? সাগর, তুমি আমার ছেলের মতো, তুমি যদি তাকে ডিভোর্স দিয়ে দাও, ওই ছেলেটা যদি এর আগেই তাকে কিছু করে ফেলে, তাহলে কিন্তু ডিভোর্সের পর ওই ছেলেটা সাদিয়াকে বিয়ে করবে না। তার ব্যাপারে অনেক ইনফরমেশন আছে, ওর জন্য 2টা মেয়ে মারা গেছে, সে সবার সাথে এই রকম করে। হুম, আমিও বুঝতে পারছি। আচ্ছা, আপনার কথায় আমি ডিভোর্স দিব না। তবে আপনার মেয়ের সাথে ওই ছেলে যদি শারীরিক সম্পর্ক করে ফেলে তাহলে কিন্তু আমি আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে দিব। কারণ আমি একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করতে চাই না। এটা নিয়ে চিন্তা করো না, সাদিয়ার কোনো কিছুই হবে না, হবার আগেই আমি ওই ছেলেটাকে পুলিশের হাতে তুলে দিব। ঠিক আছে, এখন তাহলে রাখলাম, রাতে কথা হবে। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে শুয়ে রইল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর তার রুমের ভেতরে প্রবেশ করলো তার আম্মু আর বলতে লাগলো, কিরে সাগর, সাদিয়া তো রাফির সাথে ঘোরাঘুরি করতেছে। রাফি ছেলেটা তো ভালো না, তার জন্য 2টো মেয়ে মারা গেছে। তুই না এই বিষয়ে জানিস, তারপরেও কিছু বলছিস না কেন? আমার কিছুই বলার দরকার নেই। তার আব্বুকে জানিয়েছি, বাকিটা তার আব্বু দেখে নিবে। আমি আর কিছু বলতে পারবো না। ঠিক আছে, যেহেতু তোকে বলেছে তার আব্বু দেখে নেবে, আমিও দেখতে চাই তার আব্বু তার মেয়ের কি দেখে নেয়। আগে দেখে নেই, এরপর তার আব্বুকে ধরবো। এখন কোনো কিছুই করব না। ঠিক আছে আম্মু, এখন তুমি যাও, আমি একটু ঘুমাবো। সন্ধ্যায় আমাকে ডেকে দিও। ঠিক আছে, সন্ধ্যায় আমি তোকে ডেকে দিব। ঘুমা তাহলে এখন। এই বলে সাগরের আম্মু চলে গেল নিচে। এইদিকে সাগর ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে সাদিয়া সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাসায় ফিরতেই দেখতে পেল সাগর ঘুমিয়ে আছে। এটা দেখে সাদিয়া আর সাগরকে ডিস্টার্ব না করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বসে রইল। এমন সময় রুমের ভেতরে প্রবেশ করলো সাগরের আম্মু। ভেতরে এসে দেখে সাদিয়া বসে আছে। সাগরের আম্মুকে দেখে সাদিয়া বলতে লাগলো, কিছু বলবেন নাকি আম্মু? না, কিছু বলবো না। সাগরকে ডাকার জন্য এসেছি। সাগর বলেছে তাকে সন্ধ্যার সময় ডেকে দেওয়ার জন্য। ও আচ্ছা, আপনি যান, আমি ডেকে দিতেছি। আর আমি চাইছিলাম যে একটু আমাদের বাসায় যাওয়ার জন্য, কয়েকটা দিন থাকবো আমাদের বাসায়, যদি অনুমতি দেন। অনুমতির কি আছে? তুমি যেতে পারো, যতদিন ইচ্ছে ততদিন থাকবে। তোমাকে কেউ নিয়ে আসার জন্য যাবে না। যেদিন তোমার ইচ্ছে হবে আসার জন্য, ওই দিন তুমি এখানে আসতে পারবে। তোমার জন্য ঘরের দরজা খোলা। এই বলে সাগরের আম্মু চলে গেল নিচে। এদিকে সাদিয়া সাগরকে ডাকতে লাগলো। সাগর ঘুম থেকে উঠে সাদিয়ার সাথে কোনো কিছু কথা না বলে চলে গেল নিচে। নিচে এসে দেখে তার আব্বু আম্মু বসে বসে চা খাইতেছে। সাগরকে দেখে বলতে লাগলো, সাগর, চা খাবি? বানিয়ে এনে দিতাম। না আম্মু, এখন কোনো কিছুই খাবো না। আমি এখন বাহিরে গেলাম, আসতে হয়তো রাত হতে পারে। এই বলে সাগর চলে গেল বাহিরে। অন্যদিকে সাদিয়ার রুমের দরজাটা লাগিয়ে রাফির সাথে কথা বলতে লাগলো। এইদিকে সাগর তার বন্ধু বান্ধবীদের সাথে এসে আড্ডা দিতেছে। রাত 11টা। সাগর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কিরে, সারাদিন বাহিরে ঘুরে বেড়াস,
তোর খাওয়া দাওয়ার খবর আছে নাকি? বন্ধুদের সাথে থাকলে তো সারাদিনে এইটা ওইটা খাওয়া দাওয়া করি, এখন আর আমি খাবো না, রুমে চলে গেলাম। এই বলে সাগর চলে গেল রুমে। রুমে গিয়ে দেখে সাদিয়া বিছানায় শুয়ে ফোন টিপতেছে আর কার সাথে যেন চ্যাট করতেছে। সাগর রুমের ভেতরে ঢুকে একটা বালিশ আর কাঁথা নিয়ে শুয়ে পড়ল নিচে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর সাদিয়া বলতে লাগলো, আমি তো আমাদের বাসায় যাব, আম্মুর কাছে অনুমতি নিয়েছি। অনুমতি নেওয়ার কি আছে? আমাদেরকে বললেই কি হবে আর না বললেই কি হবে? আমরা তো আর আপনাকে বাধা দিব না। আপনি যখন ইচ্ছা যেতে পারেন, যখন ইচ্ছা আসতে পারেন। তবে একদিন আপনি বুঝবেন যে কতটা মূল্যবান ছিলাম আমি। হ্যাঁ, তোর মতো বডিগার্ড আবার মূল্যবান, তাও আবার এই সাদিয়ার কাছে? কখনোই না। মূল্যবান হলে হবে রাফি। তার সাথে আমার রিলেশন অনেক দিনের, তাকে আমি ছাড়তেও পারবো না, কিছু করতেও পারবো না। আর আজকে বাসায় যাব, গিয়ে দেখি আব্বু আম্মুর সাথে কথা বলে যদি ডিভোর্স লেটার বের করতে পারি তাহলে পাঠিয়ে দেব। সাগর আর কিছু বলল না, চুপচাপ ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা সাগর ঘুম থেকে উঠেই বাড়ির বাইরে চলে গেল, যাতে সাদিয়া তাকে না দেখতে পায়। অন্যদিকে সাদিয়া ঘুম থেকে উঠে দেখে রুমের ভেতরে সাগর নেই। এটা দেখে সাদিয়া ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। নিচে এসে দেখে সাগরের আব্বু আম্মু বসে আছে। সাদিয়া সাগরের আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু আম্মু সাগর কোথায় গেছে? তাকে তো ঘুম থেকে উঠে দেখতে পাই না। সে কি আপনাদেরকে বলে গেছে নাকি? না তো, সে সকাল সকাল কোথায় যেন বের হয়ে চলে গেছে, আমাকে কিছু বলে নাই। ও আচ্ছা, আমি এখন আমাদের বাসায় যাব। ঠিক আছে, যাও তাহলে। এই বলে সাদিয়া চলে গেল রুমে। গিয়ে সব কিছু রেডি করে নিয়ে চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই সাদিয়ার আব্বু এসে দরজা খুলে দিল। সাদিয়াকে দেখে বলতে লাগলো, কি রে, তুই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে এসেছিস কেন? আর থাকবি না নাকি সাগরদের বাড়িতে? থাকার জন্য কি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এসেছি নাকি? থাকবো না বলেই তো নিয়ে এসেছি। সাগরকে আমি ডিভোর্স দিব, তোমরা সকল প্রকার কাগজপত্র রেডি করো। তুই যেহেতু চাচ্ছিস ডিভোর্স দেওয়ার জন্য, তাহলে তুই কাগজপত্র তৈরি করে নিয়ে আয়। তোমরা কি আমাকে সাহায্য করবে না তাকে ডিভোর্স দেওয়ার জন্য? আমরা কেন সাহায্য করতে যাব? তুই দিবি, তুই সকল কিছু রেডি করবি। ঠিক আছে, তোমাদের আর কোনো সাহায্য লাগবে না, আমার কাজ আমি নিজেই করে নিতে পারি। এই বলে সাদিয়া ওইখান থেকে চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রাফি কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে রাফি বলতে লাগলো, সাদিয়া, তুমি সকল কাগজপত্র নিয়ে আসো, আমি এইদিকে সকল কিছুর ব্যবস্থা করে ফেলেছি। ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে আমার সকল কাগজপত্র নিয়ে আসতেছি, তুমি আমাকে ঠিকানাটা মেসেজ করে পাঠিয়ে দিও। রাফি সাদিয়াকে ঠিকানাটা মেসেজ করে পাঠিয়ে দিতেই সাদিয়া তার কাগজপত্র নিয়ে ওইখানে চলে গেল। উকিলের সাথে কথা বলে ডিভোর্স লেটারে স্বাক্ষর দিয়ে দিতেই উকিল বলতে লাগলো, এই যে এখানে স্বাক্ষর দিয়ে দিছি, আপনি আপনার হাজবেন্ডকে বলেন এখানে স্বাক্ষর দিতে। স্বাক্ষর দিলেই ডিভোর্স লেটার হয়ে যাবে। আর যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে এখানে চলে আসবেন। ঠিক আছে, আর ধন্যবাদ আপনাকে এত তাড়াতাড়ি করার জন্য। এই বলে সাদিয়া ধন্যবাদ দিয়ে রাফিকে নিয়ে চলে আসলো সাগরদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাদিয়া সাগরের আম্মুর দিকে ডিভোর্স লেটারটা এগিয়ে দিয়ে বলতে লাগলো, এই নেন, এখানে ডিভোর্স লেটার আর কাবিনের টাকা আছে। আপনারা তো আর দিতে পারবেন না, তাই আমি আমার পক্ষ থেকে এই টাকাটা আপনাদের দিয়ে গেলাম। আমাদের টাকার দরকার নেই, তুমি এখন যাও। তোমার টাকা নিয়ে তোমার এই টাকার অহংকার একদিন দেখবে তোমাকে কুড়ে কুড়ে খাবে। সাদিয়া এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলে চলে গেল রাফির সাথে একটা পার্কে। দুইজন বসে আছে। এমন সময় রাফি বলতে লাগলো, সাদিয়া, চলো আগে আমরা একটা হোটেলে যাই, ওইখানে গিয়ে কিছু সময় কাটাবো। এরপরে সন্ধ্যাবেলা আমরা কয়েকজন বন্ধু বান্ধব আসবো, তাদেরকে নিয়ে বিয়ে করতে যাব। রাফি, এটা হবে না।
আগে বিয়ে করো, এরপরে বাকি সব। তুমি যা করতে চাইবে আমি তাই করতে দিব। আগে করতে হবে, এরপর বিয়ে। তুমি যে সাগরের সাথে এই কয়েকদিন থেকে এসেছো, রাতের বেলা অবশ্যই কিছু করেছো। মানে কি বলতেছো তুমি এসব? তোমার জন্য আমি তাকে ছেড়ে দিলাম আর তুমি বলতেছো আমি তার সাথে এরকম করেছি? শরীরের চাহিদা আছে, করতেই পারো। তুমি যদি এখন আমার সাথে না যাও তাহলে ভেবে নেব যে সাগরের সাথে নিশ্চয়ই কোনো কিছু করে ফেলেছো। আচ্ছা, আমি করতে রাজি আছি, তবে আমাকে কথা দিতে হবে করার পর আমাকে বিয়ে করবে। হ্যাঁ, বিয়ে তো করবই। আগে করি, এরপর বিয়ে করব সন্ধ্যায়। তুমি বিয়ে নিয়ে তো টেনশন করছো কেন? আমি তো বলেছি তোমাকে বিয়ে করব। এতদিনের রিলেশন করে যদি বিয়ে করতে না পারি তাহলে আমার খারাপ লাগবে না? চলো এখন, আমার চেনা চেনা পরিচিত একটা হোটেল আছে, ওই হোটেলে যাই। এই বলে রাফি সাদিয়াকে নিয়ে চলে গেল সেই হোটেলে। ম্যানেজারের সাথে কথা বলে একটা রুম নিয়ে সোজা চলে গেল সেই রুমের ভেতরে। দরজা লাগিয়ে যেই সাদিয়ার কাপড় খুলতে যাবে, এমন সময় দরজার বাহির থেকে কে যেন ঠকঠক আওয়াজ করলো। রাফি গিয়ে দরজা খুলতেই দেখতে পেল পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশকে দেখে রাফি নিজেই পালিয়ে যেতে যাবে, এমন সময় দুইজন পুলিশ রাফিকে ধরে ফেলল। ভেতরে ঢুকে দেখে সাদিয়া দাঁড়িয়ে আছে। সাদিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ অফিসার বলতে লাগলো, এই তোমরা দাঁড়িয়ে দেখতেছো কি? এই মেয়েটাকে নিয়ে চলো। এই বলে পুলিশ দুইজনকে ধরে নিয়ে চলে গেল। এখানে কিভাবে পুলিশ এসেছে এটা না হয় কিছুক্ষণ পরে আপনাদেরকে বলতেছি। দুইজনকে ধরে নিয়ে থানায় চলে গেল। রাফিকে একদম ধরে রেখেছে। সাদিয়াকে বলতে লাগলো, আপনি ওর সাথে কতদিনের রিলেশনে আছেন? এই তো স্যার, রিলেশনে আছি প্রায় 1 বছরের উপরে হবে। সে আজকে রাতে আমাকে বিয়ে করবে। আসলে স্যারের আগে আমার একটা বিয়ে হয়েছে, আমি তাকে ডিভোর্স দিয়ে ওর কাছে চলে এসেছি। এখন সে বলতেছে যে আমাকে নাকি ওই সাগর কিছু করেছে, এটার জন্য সে টেস্ট করবে, তাই আমাকে নিয়ে হোটেলে গেছে। ও আচ্ছা, টেস্ট করবে? সে কি ডাক্তার নাকি যে টেস্ট করবে? ডাক্তার হলে বলতে পারতেন। ডাক্তার হলে বলতে পারতাম সে টেস্ট করতে পারবে, কিন্তু সে তো ডাক্তার না, সে হচ্ছে একটা চিটিংবাজ। মানে কি বলতেছেন আপনি? সে চিটিংবাজ কিভাবে হলো? সে তো আমার সাথে কোনো কিছুই করে নাই। আপনার সাথে কিছু না করুক, কিন্তু আর 2টা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। 2টা মেয়েকে মেরে ফেলেছে। এই ছেলে সেম আপনার মতো অবস্থা করে। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আগের ফাইলগুলো আমি আপনাকে দেখাচ্ছি। এই দেখেন। সাদিয়া ফাইলগুলো দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কি করবে বুঝে উঠতে পারতেছে না, একভাবে তাকিয়ে আছে ফাইলের দিকে। এটা দেখে পুলিশ বলতে লাগলো, আর যাই করেন না কেন দেখে শুনে একটু কাজ করবেন। দেখলেন তো, নিজের বিপদ নিজেই ঘাড়ে নিয়ে এসেছেন। এইসব কথা বলতেছে পুলিশ। এইদিকে সাদিয়া চেয়ার থেকে উঠে দাঁড়াতে সাথে সাথে মাটিতে লটিয়ে পড়ল, কারণ সে অজ্ঞান হয়ে গেছে। কয়েকজন মেয়ে পুলিশ এসে তাকে ধরে একটা টেবিলের উপরে শুয়ে চোখে মুখে পানি ছিটা দিতে সাদিয়ার জ্ঞান ফিরল। সাদিয়ার কাছ থেকে তার আব্বুর ফোন নাম্বার নিয়ে কল দিল। বেশ কিছুক্ষণ পর সাদিয়ার আব্বু চলে আসলো থানায়। ওসির সাথে কথা বলে সাদিয়াকে নিয়ে ওইখান থেকে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই সাদিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। সাদিয়াকে কোনো কিছু না বলে চলে আসলো ভিতরে। এইদিকে সাদিয়া তার রুমে এসে বিছানায় শুয়ে পড়ল। ফ্যানের দিকে 2টা চোখ মেলে তাকিয়ে আছে, কি করবে বুঝে উঠতে পারতেছে না। এমন সময় তার রুমের ভিতরে প্রবেশ করলো তার আব্বু আর বলতে লাগলো, যা হওয়ার হয়ে গেছে, এসব নিয়ে আর চিন্তা করে লাভ নেই। রাফিকে তো পুলিশ ধরে নিয়ে গেছে, এখন তুই সাগরের বাসায় চলে যা। তোকে আগের থেকেই বলেছিলাম ছেলেটা ভালো না, কিন্তু তুই আমাদের কথা শুনলি না। এখন দেখলি তো। হ্যাঁ দেখলাম, কিন্তু এখন আমি কোন মুখে সাগরদের বাসায় যাব? আমি তো তাকে ডিভোর্স দিয়ে ফেলেছি, তার বাসায় কাগজ পৌঁছে দিয়েছি, হয়তো সে সাইন করে দিয়েছে। বেশ ভালো কাজ করেছিস, এখন নিজের কপাল নিজে খা। তোর ভালোর জন্য আমরা এই সব কিছু করেছিলাম, কিন্তু তুই তোর জীবন নিজের হাতে শেষ করে দিয়েছিস। এখন আর আমাদের কোনো কিছু করার নেই। এই বলে সাদিয়ার আব্বু চলে গেল নিচে। সোফায় বসে আছে এমন সময় সাদিয়ার আম্মু বলতে লাগলো, কি চিন্তা ভাবনা করতেছো? এসব চিন্তা ভাবনা করে নিজের মাথা নষ্ট করো না।
তোমার মেয়ে যা করেছে সে নিজের কপাল খেয়েছে, আমরা তো আর তাকে বলে দেই নাই যে এরকমটা করতে। সাদিয়ার আব্বু আম্মু বসে বসে কথা বলতেছে, অন্যদিকে সাদিয়া আবার তার লাকেজপত্র গুছিয়ে নিয়ে নিচে আসতেই সাদিয়ার আব্বু বলতে লাগলো, কিরে, ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাইতেছিস? সাগরদের বাসায় চলে যাচ্ছি আমি, আর কখনো এই বাড়িতে আসবো না। আমি এখন নিজের ভুল বুঝতে পারছি। তোর কি মনে হয় তারা তোকে মেনে নেবে? তুই এত কিছু করে ফেলেছিস, এইসব কিছু জানার পরেও তারা তোকে মেনে নিবে না। তুই তোর মতো এই বাড়িতে থাক, আর কখনো তোকে কোনো কিছু বলবো না আমরা। আমাকে কখনো কোনো কিছু বলতে হবে না, এখন আমি যাচ্ছি। এই বলে সাদিয়া তার ব্যাগপত্র নিয়ে চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে সাগরদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো সাগরদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাদিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, কে আপনি? আর এখানে কিসের জন্য এসেছেন? আম্মু, আমি আপনার ছেলের বউ সাদিয়া। আমি আমার অধিকার নিতে এই বাড়িতে এসেছি আবার। অধিকার? তাও আবার তোমার? সেটা তো সকালবেলা শেষ হয়ে গেছে। সাগর তোমাকে কখনো কোনো কিছুর জন্য বাধা দেয় নাই, আর আজকেও বাধা দেবে না। আর তুমি এই বাড়িতে থাকতে পারবে না। তুমি এখন চলে যাও, অযথা বাধা সৃষ্টি করো না। সাগর সাইন করে দিয়েছে, যদি কাগজটা দরকার পড়ে তাহলে নিয়ে যেও। সাদিয়া সাগরের আম্মুর মুখে এই কথা শুনে সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। এইদিকে সাগরের আম্মু সাগর আর তার আব্বুকে ডাকতে লাগলো। বেশ কিছুক্ষণ পর দুইজন নিচে আসতে এই অবস্থা দেখে সাদিয়াকে বাড়ির ভেতরে নিয়ে আসলো। চোখে মুখে পানি ছিটা দিতেই সাদিয়া চোখ খুলতেই দেখতে পেল সাগর সামনে বসে আছে। সাগরকে সামনে বসে থাকতে দেখে যেই সাদিয়া জড়িয়ে ধরতে যাবে, এমন সময় সাগর দূরে সরে গেল আর বলতে লাগলো, আপনি আমাকে স্পর্শ করলে আপনার খারাপ হবে। আপনি এই বাড়ি থেকে চলে যান, দরকার লাগলে কাগজটা নিয়ে যান। এই বাড়ির অধিকার আপনি আর পাবেন না। আপনাকে অনেকবার শোধরানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি পরিবর্তন হন নাই। এই বলে সাগর চলে আসলো তার রুমে। এইদিকে সাদিয়া সাগরের আব্বু আম্মুর পা ধরে কান্না করতেছে। বেশ কিছুক্ষণ কান্না করার পর সাগরের আম্মু বলতে লাগলো, যেই কাজ করেছো তুমি, এই কাজের ক্ষমা হয় না সাদিয়া। আমরা তো তোমাকে কোনো দিক দিয়ে কষ্ট দিইনি, তারপরও তুমি কেন এরকম একটা কাজ করলে? আমি ভুল করেছি, প্লিজ আমাকে মাফ করে দেন আপনারা। আর সাগরকে আপনারা দুজন একটু বোঝান। আপনারা দুজন বোঝালে সে অবশ্যই আমাকে মেনে নেবে। এমনিতেই মেনে নিলে কী হবে? কাগজপত্রে তো ছাড়াছাড়ি হয়ে গেছে। তোমাকে আরও 3 মাস ওয়েট করতে হবে। 3 মাস ওয়েট করার পর আবার তোমাদের বিয়ে দেওয়া যাবে। তুমি এখন তোমাদের বাড়িতে চলে যাও। না, আমি এখন আমাদের বাড়িতে যাব না। আমি এখন থেকে এই বাড়িতেই থাকবো। দরকার পড়লে কাজের লোক হিসেবে আমাকে এই বাড়িতে রেখে দেন। না, এটা কখনোই হবে না। তুমি তোমার বাড়িতে চলে যাও, ওইখানে গিয়ে ভালোভাবে চলাচল করো। আশা করি তোমার আব্বুর টাকা আছে, এবং তোমার আব্বুর ওই টাকা দিয়ে আবার তোমাকে ভালো একটা পরিবারে বিয়ে দিতে পারবে। আমার আর ভালো পরিবারের দরকার নেই। আমি আমার ভালো পরিবার পেয়ে গেছি। আমি আপনাদের সাথে থাকলে অনেক সুখে থাকবো। আপনি প্লিজ আমাকে এই বাড়িতে রেখে দেন। আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, 3 বেলা খাবার দিলেই চলবে। এই বলে সাদিয়া রান্না করার জন্য চলে গেল রান্নাঘরে। সাদিয়া কখনো রান্না করে নাই, আর সেই মেয়ে কিনা আজকে ঘরে ঢুকেছে। পেঁয়াজ কাটতে গিয়ে সাদিয়ার হাত কেটে রক্ত পড়তেছে। এটা দেখে সাগরের আম্মু তাড়াতাড়ি করে চলে আসলো সাদিয়ার কাছে। সাদিয়ার হাত বেঁধে দিয়ে বলতে লাগলো, তুমি কাজ করতে পারবে না, তুমি এখন তোমাদের বাসায় যাও। এই বাড়িতে থেকে কারো অবহেলার পাত্র হইও না। সাদিয়া আর কোনো কিছু না বলে সোফায় এসে বসে রইল। অন্যদিকে সাদিয়ার আব্বু আম্মু বলতে লাগলো, তোমার মেয়ে যে কাজ করেছে, তোমার মেয়েকে কি ওই বাড়িতে মেনে নিবে? আমার তো মনে হচ্ছে তাকে মেনে নিবে না। কত সুন্দর একটা পরিবার ছিল, কত সুখে থাকতে পারতো, আর সেই সুখ তার কপালে সইল না। হ্যাঁ, এটা তোমার মেয়ের ভাগ্যর ব্যাপার। তোমার মেয়ে যা করেছে তাই তো হয়েছে। তাকে আমরা আর কত বাধা দেব? অনেক বাধা দিয়েছিলাম,
কিন্তু সে আমাদের বাধা মানে নাই। একবার সাগরের আব্বুকে ফোন দিয়ে দেখো সাগরের আব্বু কি বলে। সাদিয়ার আম্মুর কথা শুনে সাদিয়ার আব্বু কল দিল সাগরের আব্বুকে। সাগরের আব্বু কলটা রিসিভ করে বলতে লাগলো, আপনার মেয়েকে পাঠিয়ে দিয়েছেন। আপনার মেয়ে আমাদের বাড়িতে এসে হাত কেটে ফেলেছে, আবার মাথা ঘুরে পড়ে গিয়েছিল। আপনারা এসে তাকে নিয়ে যান, আর আপনাদের সাথে আমাদের জরুরি কিছু কথা আছে। আপনি এবং আপনার স্ত্রী আমাদের বাড়িতে আসেন। এই বলে সাগরের আব্বু কলটা কেটে দিল। এইদিকে সাদিয়া আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে উঠে চলে আসলো ওপরে। সাগরের রুমে ঢুকতেই দেখতে পেল সাগর বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে, চোখের নিচে হালকা পানি। এইটা দেখে সাদিয়া আর বুঝতে বাকি নেই যে সাগর কান্না করেছে। সাদিয়া সাগরের পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এইদিকে সাগর কোনো কিছু বলতেছে না, চুপচাপ আগের মতো শুয়ে আছে। এটা দেখে সাদিয়া বলতে লাগলো, সাগর, আমার অনেক বড় ভুল হয়েছে। আমি ভুল করেছি। আমি আমার ভুলের সাজা পেতে চাই। তুমি যা বলবে আমি তাই করতে রাজি আছি। প্লিজ আমাকে এই বাড়িতে রেখে দাও। আমি আর কখনো এরকম করব না। আপনি আর কখনো করার সুযোগ পাবেন না, কারণ আমি আর আপনাকে সেই সুযোগ দিব না। আপনার অনেক অত্যাচার সহ্য করেছি। আপনার বডিগার্ড হিসেবে থেকেছিলাম, যে অত্যাচার করেছিলেন আমাকে। তারপরেও আমি আপনাকে কখনো ছেড়ে অন্য কোনো চাকরি করি নাই, কিন্তু আপনি এরকম একটা কাজ করলেন। মাফ। আমার ভুল হয়েছে। আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। আমি আর কখনো এরকম কিছু করব না। প্লিজ মাফ করে দাও। চাওয়ার দরকার নেই, আপনি নিচে গিয়ে বসে থাকেন। আপনাকে আমি কখনো মাফ করব না। এই বলে সাগর বিছানা থেকে উঠে চলে গেল নিচে। এইদিকে সাদিয়া সাগরের বিছানায় শুয়ে পড়ল। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মাফি কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মাফি বলতে লাগলো, কিরে সাদিয়া, কি অবস্থা? এখন রাফিকে তো ধরে নিয়ে গেল। আমরা তোকে অনেক আগেই সতর্ক করে দিয়েছিলাম, কিন্তু তুই তো সতর্ক বার্তা শুনিসনি। এখন দেখলি তো কি অবস্থা হয়েছে। শুনলাম তুই নাকি সাগরকে ডিভোর্স লেটার দিয়ে দিয়েছিস। এখন কি অবস্থা? সাগর মেনে নেবে নাকি সাইন করে দিয়েছে? সাগর মানতেছে না রে। তুই একটু সাগরদের বাসায় আসবি সাগরকে মানানোর জন্য? সাগরকে মানাতে পারবো না। সাগরকে আমি নিয়ে নেব, কারণ তোকে আমি সর্বপ্রথম বলেছিলাম যে সাগরকে আমি নিয়ে নেব, আর তোদের ডিভোর্স হয়ে গেছে। তুই ওই বাড়ি কি করিস? আমি আমার আব্বু আম্মুকে নিয়ে এখন ওই বাড়িতে যাব। প্লিজ বান্ধবী, এমনটা করিস না। আমি তোর দুইটা পায়ে পড়তেছি। সাগরকে আমার কাছ থেকে কেড়ে নিস না। আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি কি করেছি। সাদিয়া এসব কথা বলতেছে আর কান্না করতেছে। এইদিকে মাফির সাথে থাকা আরো 2-3 জন বান্ধবী হেসে উঠল আস্তে করে। এদিকে মাফি কলটা কেটে দিয়ে বলতে লাগলো, কিরে, দেখেছিস সাদিয়ার কি অবস্থা এখন? চল আমরা তাকে আরেকটু বাঁচিয়ে দিই। সাগরের সাথে অনেক অন্যায় করেছে, চাকরি করছে সাগর, তার হয়ে আর সে কিনা এইরকম করেছে। মাফি তার আরো 2 জন বান্ধবী নিয়ে ওইখান থেকে চলে গেল। এইদিকে সাদিয়া নিচে আস্তে আস্তে পেল তার আব্বু আম্মু বসে আছে। সাদিয়া তাদেরকে দেখে বলতে লাগলো, তোমরা এখানে এসেছো কেন? তোমাদেরকে কি বলেছিলাম এখানে আসার জন্য? তোমরা বাসায় চলে যাও। আমি তাদেরকে বলেছি আসার জন্য, তোমাকে নিয়ে যাবে। তুমি তোমার লাগেজপত্র নিয়ে গাড়িতে গিয়ে বসো। তোমার আব্বু আম্মুর সাথে আমার কিছু কথা আছে, কথাগুলো শেষ করে এরপরে ওরা চলে যাবে। আর আশা করি আগামী 3 মাসের মধ্যে তুমি এই বাড়িতে পা রাখবে। সাদিয়া কান্না করতে করতে তার লাগেজ নিয়ে চলে আসলো গাড়িতে। এইদিকে সাগরের আব্বু বলতে লাগলো, আপনার মেয়েকে ডিভোর্স দেওয়া হয়নি। আপনার মেয়ের সাথে এইরকম ভাবে কয়েকটা দিন চলবে, আপনারাও তাকে কোনো কিছু বলবেন না। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে কত কিছু করতে হয়, এটা তাকে এই কয়েকদিনের ভিতরে বোঝাতে হবে। আপনারা যদি তাকে কিছু বলে দেন তাহলে সে আবারও আগের মতো করবে। আমরা কখনোই কিচ্ছু বলবো না। আর সাগর কোথায়? সাগরের সাথে আমি কিছু কথা বলতে চাই। আমার যা অর্থ সম্পদ আছে আমি সব তার নামে লিখে দিব। দেখুন, আমরা এতটা লোভী না। আমাদের যা কিছু আছে সবকিছু সাগর পাবে। আমরা এইভাবে থাকি বলে ভেবে নিয়েন না যে আমাদের কোনো কিছু নাই। আমাদের সবকিছুই আছে। চলেন আপনাকে দেখিয়ে নিয়ে আসি। তার আগে আপনি বেআইন এবং সাদিয়াকে আপনার বাসায় পৌঁছে দিয়ে আবার আমার বাসায় আসেন। আপনাকে আজকে সবকিছুই দেখাবো। সাদিয়ার আব্বু, সাদিয়া আম্মু এবং সাদিয়াকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। বাড়ির ভেতরে তাদের 2 জনকে পৌঁছে দিয়ে সাদিয়ার আব্বু বলতে লাগলো,
সাদিয়া, তুই তো নিজের ক্ষতি করিস না। আমি সাগরের কাছে যাইতেছি, দরকার পড়লে সাগরের হাতে পায়ে ধরবো, তারপরও তোকে আমি ওই বাড়ির বউ করেই ছাড়বো। যে সম্পর্ক একবার ভেঙে গেছে ওই সম্পর্ক কি আবার জোড়া লাগবে আব্বু? মাটির পুতুল যদি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তাহলে কি আর জোড়া লাগানো যায়? যদি জোড়া লাগতো তাহলে তো সাগর আমাকে এই বাড়িতে পাঠিয়ে দিত না। জোড়া লাগবে না বলেই তো পাঠিয়ে দিয়েছে। অবশ্যই জোড়া লাগবে। জোড়া লাগবে না কেন? একজন চাইলেই জোড়া লাগবে। তুই 5 ওয়াক্ত নামাজ পড়, 5 ওয়াক্ত নামাজ পড়ে সাগরের জন্য দোয়া কর আল্লাহর কাছে, তওবা করে বল আর কখনো এরকম কাজ করবি না। আল্লাহ দেখবি আবারও তোকে সাগরের কাছে ফিরিয়ে দিয়েছে। এই বলে সাদিয়ার আব্বু ওইখান থেকে চলে আসলো সাগরদের বাড়িতে। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরের আব্বু সাদিয়ার আব্বুকে নিয়ে তাদের সকল সম্পত্তি দেখে আসলো। সবকিছু দেখার পর সাদিয়ার আব্বু বলতে লাগলো, আপনাদের এত কিছু আছে, তারপরও কেন আপনারা এইভাবে চলাচল করেন? আপনারা তো আমাদের থেকেও ভালো করে চলাচল করতে পারেন। পারি, কিন্তু চলি না, কারণ আমি আমার ছেলেকে সবকিছুই বলেছি এই জিনিসগুলো আমার। তবে আমি মানুষকে দিয়ে দিয়েছি, তাই এখন চাকরি করে খাই। তবে আমি সবকিছু দিয়ে দিয়েছি, এখানে কোনো আফসোস নেই, কারণ তারা প্রতি বছরের ফসল আমার বাড়িতে পৌঁছে দেয়। আপনার কাছে একটা আবদার করব, আপনার মেয়েকে কিছুই বলবেন না। সে আস্তে আস্তে পুরোপুরি বুঝে যাবে, যেরকম এখন বুঝতেছে। আমি তো কখনোই বলবো না। সে যতদিন না বুঝবে আমি তাকে বলে কি করব? আচ্ছা বেআইন, এখন তাহলে আমি যাই বাসায়। এই বলে সাদিয়ার আব্বু সাগরের আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এইদিকে সাগর তার বিজনেসের জন্য সবকিছু অর্ডার দিয়ে দিল। রাতে বিছানায় শুয়ে আছে, এমন সময় তার ফোনটা বাজতে লাগলো। ফোনটা হাতে নিতেই দেখতে পেল সাদিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে সাদিয়া কান্না করতে করতে বলতে লাগলো, সাগর প্লিজ আমাকে মাফ করে দাও। আমি দরকার পড়লে তোমার পায়ের নিচে থাকবো, তারপরেও কিছু বলবো না। প্লিজ আমাকে নিয়ে যাও, আমার কেমন যেন লাগতেছে। এখন অনেক রাত হয়েছে, এখন আসা যাবে না, কালকে সকালে আইসেন। আমি এখন যাব, আমি গাড়ি চালিয়ে আসতেছি তোমাদের বাসায়। তুমি প্লিজ আমাকে নিচের থেকে নিয়ে যাও। আমার কথা কি শুনবে না তুমি? শুনবো, বলেন কি করতে হবে। বলছি তো সকালবেলা আমি নিজে গিয়ে নিয়ে আসবো। এখন কথা বলতেছেন না আমার সাথে, চুপচাপ কথা বলেন। সকালে আসবেন তো নাকি আবার বলবেন আসতে পারবেন না? আপনি না আসলে কিন্তু আমি আপনার বাসায় চলে যাব, তখন কিন্তু বকা দিতে পারবেন না। ঠিক আছে, আমি না গেলে চলে আইসেন। সাগর সাদিয়ার সাথে কথা বলতে লাগলো। যতক্ষণ কথা বলেছে সাদিয়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছে। পরের দিন সকাল 7টা, সাগর ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলো নিচে এসে দেখে তার আম্মু বসে বসে রুটি বানাচ্ছে। সাগরকে রেডি হয়ে যাইতে দেখে বলতে লাগলো, কিরে কোথায় যাইতেছিস? সাদিয়াকে নিয়ে আসতে নাকি? আম্মু কালকে সারা রাত কান্না করেছে, এখন ঘুমাচ্ছে, গিয়ে দেখি কি করে। তুমি থাকো, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসবো। ঠিক আছে যা, তাহলে তাড়াতাড়ি আসিস, আমি রান্না করতেছি, বাসায় এসে খাওয়া দাওয়া করবি, এই বলে দিলাম। সাগর চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে সাদিয়াদের বাড়ির দিকে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে গেল সাদিয়াদের বাড়ির সামনে। রিক্সাওয়ালার টাকা দিয়ে চলে আসলো দরজার সামনে। কলিং বেল দিতেই সাদিয়ার আব্বু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, আরে সাগর বাবা, তুমি এসেছো, ভিতরে আসো। তোমার জন্য সাদিয়া সেই সকাল থেকে অপেক্ষা করতেছে। আমাকে মনে হয় 500 বার জিজ্ঞেস করে ফেলেছে তুমি কখন আসবে। আমি না তাকে বলেছি ঘুমানোর জন্য, সে ঘুমায় নাই নাকি? ঘুমাইছিল, পরে উঠে গেছে। 30 মিনিটও মনে হয় না ঘুমিয়েছে। ভিতরে আসো। সাগর ভেতরে যাইতেছে। সাদিয়া সাগরকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। এইদিকে সাগর সাদিয়ার কানে কানে বলতে লাগলো, সাদিয়া, তোমার আব্বু আম্মু আছে এখানে, আর তোমাকে না বলেছিলাম ঘুমানোর জন্য, ঘুমাও নাই কেন? আমি তো ঘুমাইছি, পরে 6টায় উঠে গেছি। আমাকে নিয়ে যাও তোমার বাড়িতে, আমি এখানে থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসে। রাফিকে এনে দেই, তাহলে দম বন্ধ হবে না। আমি তোমার 2টা পায়ে পড়তেছি, প্লিজ এমন বলো না। আমি আর কখনো কিচ্ছু করব না, আমি সব সময় তোমার কাছে থাকবো, কোথাও যাব না। ঠিক আছে, এখন রুমে যাও, গিয়ে ঘুমাও।
আমি নিচে আছি, শ্বশুর আব্বার সাথে কথা বলবো। আমি তোমার বুকের মাঝে ঘুমাবো। এমনিতে ঘুমাতে পারবো না, প্লিজ আমার সাথে উপরে আসো, আমি তোমার বুকে ঘুমাবো। আমার ক্ষুধা লাগছে, আমি আগে খাবার খাবো, এরপরে উপরে যাব। আচ্ছা তুমি বলো, আমি ইউটিউব দেখে তোমার জন্য কিছু বানিয়ে আনতেছি। আমি কিন্তু রান্না করতে পারি। হয়েছে, আর রান্না করতে হবে না, তুমি উপরে যাও, আমি আসতেছি 2 মিনিট পর। আসবে তো উপরে, নাকি চলে যাবে তুমি? যাব, তুমি যাও। সাদিয়া চলে গেল উপরে। এইদিকে সাগর রান্নাঘর থেকে খাবার নিয়ে চলে গেল উপরে, গিয়ে সাদিয়াকে খাবার খাইয়ে দিতেছে আর বলতেছে, আর কোনো দিন এমন করবেন না তো, এমন যদি করেন তাহলে কিন্তু আমি আর আপনার কাছে আসবো না। আমি আর কখনো কিছু করব না, আমি আপনার বুকের মাঝে শুয়ে থাকবো সবসময়, আর কখনো আপনার কাছ থেকে দূরে যাওয়ার কথা বলবো না। আপনি প্লিজ অন্য মেয়ের কাছে যায়েন না, আমাকে যা বলবেন আমি তাই শুনতে রাজি। ঠিক আছে, দেখা যাবে। যদি তুমি আমার কথা না শুনো তাহলে কিন্তু আমি তোমার একটা বান্ধবী আছে তার কাছে চলে যাব, সে তো আমাকে অনেক পছন্দ করে। সাগরের কথা শুনে সাদিয়া আবার কান্না করে দিল। সাদিয়ার কান্না দেখে সাগর কি বলবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ পর সাগর সাদিয়াকে খাবার খাইয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সাদিয়া সাগরকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। সাগর সাদিয়াকে আস্তে আস্তে শুয়ে দিয়ে উঠতে যাবে, এমন সময় সাদিয়া বলতে লাগলো, আমাকে ছেড়ে যায়েন না প্লিজ, আমি আপনাকে ছাড়া বাঁচবো না, প্লিজ আমার কাছে আসেন, আমি আর পারতেছি না আপনাকে ছাড়া থাকতে। সাদিয়ার কথা শুনে সাগর সাদিয়ার কপালে চুমু দিয়ে বলতে লাগলো, আমি কোথাও যাচ্ছি না, ওয়াশরুমে যাব, তুমি ঘুমাও। সাগর ওয়াশরুম থেকে এসে দেখে সাদিয়া তাকিয়ে আছে তার দিকে। এটা দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার, এইভাবে তাকিয়ে আছো কেন? আমার আদর লাগবে, জান, আমাকে আদর করো। এই বাড়িতে আদর করব না, আমাদের বাড়িতে নিয়ে আদর করব রাতে। তুমি এখন খাওয়া দাওয়া করে শরীরের শক্তি বাড়াও, যাতে রাতের বেলা আদর করলে আদর নিতে পারো। একদম ঠিক আছি, তুমি যত ইচ্ছা আদর করতে পারো, তাতে আমার কোনো সমস্যা নেই। একবারে রাতে আদর করব, এখন আদর করতে পারবো না। চলো নিচে যাই, গিয়ে দেখি শাশুড়ি আম্মু কি করতেছে। চলো, আর বিকেলে কিন্তু আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। পারবে তো ঘুরতে যাইতে, নাকি অন্য কাউকে নিয়ে যাবে? তোমাকেই নিয়ে যাব, চলো এখন। সাগর সাদিয়াকে নিয়ে চলে আসলো। নিচে এসে দেখে তারা দুইজন বসে কথা বলতেছে। সাগর আর সাদিয়াকে দেখে সাদিয়ার আম্মু বলতে লাগলো, সাগর, আমার মেয়ের একটু খেয়াল রাখো, একবার সাদিয়ার মুখের দিকে তাকিয়ে দেখো তার কি অবস্থা হয়েছে। আমার কথা শুনলে কখনোই এমন হইতো না, তবে এখন আর চিন্তা কইরেন না, তার জন্য আমি তাকে অনেক সুখে রাখবো। সাগর, আমরা চাই আমাদের যে কোনো কিছুর মূল্য আমার মেয়ে সুখে থাকুক। টাকা পয়সা লাগলে আমি দিব, তবুও যাতে আমার মেয়ে কষ্টে না থাকে। দেখেন, আমাদেরও সব কিছু আছে, আশা করি আব্বু আপনাকে দেখাইছে। আপনি আর কখনো টাকার কথা মুখে তুলবেন না, এই জিনিসটা আমার একদম পছন্দ না। আচ্ছা বাবা, আর কখনো বলবো না। তুমি কি সাদিয়াকে নিয়ে এক্ষুনি চলে যাবে? আমি এখনই সাদিয়াকে নিয়ে চলে যাব। সাদিয়া রেডি হয়ে আসো, আমি নিচে আছি। সাদিয়া তাড়াতাড়ি করে চলে গেল তার রুমে। রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে চলে আসলো নিচে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর সাগর আর সাদিয়া বিদায় নিয়ে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই দুজনকে দেখে হাসি মুখে ভেতরে নিয়ে আসলো। সাদিয়া তার শাশুড়ি মায়ের সাথে টুকটাক রান্না করে শিখতেছে। রান্নাঘরে এইদিকে সাগর কয়েকজন বিজনেসম্যানদের সাথে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথা বলার পর সাগর খাওয়া দাওয়া করে বসে রইল। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, সাগর, বিকাল তো হয়েছে, মাকে নিয়ে একটু বাহির থেকে ঘুরে আয়। বাইরে থেকে ঘুরে আসলে দুইজনের ভালো লাগে। সাদিয়া যাও, রেডি হয়ে আসো, আমি বসে আছি এখানে, তাড়াতাড়ি আসবে কিন্তু। আচ্ছা তাড়াতাড়ি আসবো, তুমি একটু ওয়েট করো। এই বলে সাদিয়া দৌড়ে চলে গেল রুমে। তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসলো নিচে। সাগর সাদিয়াকে নিয়ে চলে গেল পার্কে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফুচকা খেয়ে চলে আসলো সন্ধ্যায় বাসায়।
কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সবাই একসাথে বসে গল্প করতে লাগলো। গল্প করতে করতে কখন যে রাত 11টা বেজে গেল খেয়ালই নেই। সবাই খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেল। সাগর সাদিয়াকে নিয়ে রুমে এসে দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় বসে রইল। অন্যদিকে সাদিয়া তার ব্যাগ থেকে একটা ড্রেস বের করে ড্রেসটা পরে চলে আসলো সাগরের সামনে। সাগর তো পুরো হাঁ করে তাকিয়ে আছে। ও মাই গড, আমার বউ যে এত হট আজকে জানতে পারলাম। এই বলে সাগর সাদিয়াকে জড়িয়ে ধরে সাদিয়ার ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। প্রায় 16 মিনিট লিপ কিস করার পর সাগর সাদিয়াকে ছেড়ে দিল আর বলতে লাগলো, বউ চলো, এখন আজকে তোমাকে এমন আদর করব যাতে তুমি বিছানা থেকে উঠতে না পারো। এই বলে সাগর সাদিয়াকে কোলে তুলে নিয়ে চলে আসলো বিছানায়। সাদিয়াকে শুয়ে দিয়ে আস্তে আস্তে সাদিয়ার সকল জায়গায় কিস করতে লাগলো। এইদিকে সাদিয়া চোখ বন্ধ করে সাগরের স্পর্শ অনুভব করতেছে। সাগরও সাদিয়াকে বেশ ভালো করেই আদর করতেছে। তারা দুইজন এখন সুখ খুঁজতে থাকুক। আমরাও তাহলে এখন বিদায় নিই, তাদের মাঝ থেকে কাজকলা হতে পারবো না। সমাপ্ত। আসসালামু আলাইকুম।